এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের স্বাগত। সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চরী মজিদ তমা এবং আমি সাফাদ্দিন ফরিদ। এবারে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। মেয়র নির্বাচনে ভোট দিচ্ছে রাজশাহী, সিলেট। কেন্দ্রে কড়া নিরাপত্তা, সিসিটিভিতে পর্যবেক্ষণ। রেজা কিবরিয়া নুরুল হক দ্বন্দ্বে গণ অধিকার পরিষদে পাল্টাপাল্টি অব্যাহতি, ভাঙনের শঙ্কা। ভারী বৃষ্টিতে বন্যার মুখে সিলেট অঞ্চল, মাসের শেষে প্লাবিত হতে পারে গাইবান্ধা কুড়িগ্রাম। প্রধান শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া সংবাদে আরো যা থাকছে: মেগা সফরে যুক্তরাষ্ট্রে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মূল আলোচনায় এশিয়ার ভূ রাজনীতি। দুশোতম ম্যাচে পর্তুগালকে জিতিয়ে নায়ক রোনালদো, শেষ মুহূর্তের গোলে হারল আইসল্যান্ড। শিরোনামের পর এবারে জানাবো বিস্তারিত খবর। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাজশাহী সিটিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। রাজশাহীর ১৫৫টি কেন্দ্রে ১২০০ সিসি ক্যামেরা বসানো হয়েছে। রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৪ জন। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন। এছাড়াও কাউন্সিলর পদে লড়ছেন ১৫৮ জন প্রার্থী। নগরীতে মোট ভোটার ৩,৫১,৯৮২ জন। সিটি নির্বাচনের আরও খবর জানাতে রাজশাহী উপশহরের স্যাটেলাইট হাই স্কুল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর, ১ ঘন্টায় তো আপনি কেন্দ্রেতে রয়েছেন, তো ১ ঘন্টার মধ্যে সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তৎপর অবস্থায় রয়েছে? যারা ভোট দিয়েছেন তারা কি বলছেন? প্রথমে একটি তথ্য জানিয়ে রাখি, ১ ঘন্টা এ পর্যন্ত ৩০টি ভোট গ্রহণ হয়েছে এখানে। এর বাইরে একটি সিরিয়াল ছিল দীর্ঘ, কিন্তু ইভিএমে একটু প্রবলেম হওয়ার কারণে সিরিয়াল কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং যারা আছেন তারা কিন্তু চলে গেছেন। দীর্ঘ একটি লাইন ছিল নারী ভোটার, এই ২৯ জনে কিন্তু নারী ভোটার ছিল, শুধুমাত্র ১ জন পুরুষ ভোটার ছিল। এই পর্যন্ত ছিল এই ভোটের সর্বশেষ। তবে এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি, একটু পর সকাল ৯টার দিকে যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন তিনি আসার কথা ছিল এবং তিনি আমাদের সাথে সর্বশেষ কথা হয়েছে, তিনি ৯:৩০-র মধ্যেই কিন্তু এখানে পৌঁছাবেন। এই জন্য আমরা গণমাধ্যম কর্মীর অপেক্ষা করছি তার। এর বাইরে আর পুরুষ ভোটার এবং এই মুহূর্তে কিন্তু ভোটার প্রায় শূন্যই বলা যাচ্ছে, এখানে কোনো ধরনের ভোটার নেই। এর বাইরে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই সচেষ্ট আছে। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছিলাম এখানকার সাইদুর রহমান, তার সাথে তিনি যে বিষয়টি বলেছিলেন যে ইভিএম এর যে সমস্যাটি তৈরি হয়েছিল সেটিও কিন্তু সমাধান করা হয়েছে এবং এখন ভোট গ্রহণ চলছে। তবে নারী ভোটার যে দীর্ঘ লাইনটি ছিল, শুধুমাত্র এই দীর্ঘ লাইনটি এই ভোটার ইভিএম এর প্রবলেমের কারণে, সমস্যা তৈরি হওয়ার কারণে এই ভোট যে তারা কিন্তু এখন আর লাইনটি নেই এবং ভোটাররা কিন্তু কয়েকজন চলে গেছে। তবে অনেক ভোটার বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে। তবে যেহেতু একটু পরে আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন তিনি আসবেন, যার কারণে কিন্তু তার নেতাকর্মীরা এখানে ইতিমধ্যে তাকে প্রোটোকল দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছেন। ভোটারের চেয়ে নেতাকর্মীর সংখ্যাই কিন্তু বেশি। এই কেন্দ্রের আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট মোতায়েন আছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে র্যাবের এখানে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা আমরা অপেক্ষা করছি যে রাজশাহীর আমরা আরও একটি কেন্দ্রতে যাব। রাজশাহীর সরকারি মহিলা কলেজ কেন্দ্রতে রয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান, বিস্তারিত জানাবেন তিনি। মুস্তাফিজ, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে প্রথম ১ ঘন্টাতে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন? ইভিএমে যেহেতু ভোট গ্রহণ হচ্ছে, ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখা যাচ্ছে?
ঠিকই বলেছেন, ভোট গ্রহণ হয়েছে প্রায় 1 ঘন্টা অতিবাহিত হতে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম, অর্থাৎ এই মহিলা কলেজের সামনে আমরা অবস্থান করছি এই কেন্দ্রে কিন্তু কেন্দ্রের বাইরে বেশ নারী পুরুষের লাইন আছে এবং সকাল থেকেই তারা এখান থেকে আসা শুরু করেছে। কিন্তু এইখানে যে আমরা দেখেছি এই কেন্দ্রে 9টি বুথ রয়েছে, 9টি বুথে কিন্তু ভোট গ্রহণের শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরুতেই দেখা গেছে এই কেন্দ্রের 9টির মধ্যে 3টিতেই কিন্তু সমস্যা দেখা দিয়েছিল ইভিএম মেশিনে। ইভিএমে জটিলতার কারণে 6টিতে ভোট গ্রহণ শুরু হলো, 3টি ছিল একেবারে ভোট গ্রহণ শূন্যর কোঠায়, অর্থাৎ কোনো ভোট কার্যক্রমই শুরু করতে পারেনি তারা। এর নিয়ে কথা বলেছিলাম, এখানে যারা আছেন, বিশেষ করে এখানে যে প্রার্থীর বিভিন্ন এজেন্টরা আছেন তারা কিন্তু অভিযোগ করছিলেন যে যেহেতু ভোট কেন্দ্রের ইভিএম মেশিনগুলো কাজ করছে না, 9টির মধ্যে 3টি কাজ করছে না, যার ফলে অনেকেই কিন্তু বিরক্ত হয়ে চলে গেছেন, এমন কিন্তু অভিযোগও করছেন। তারপরেও বাইরে কিন্তু আমরা যারা ভোটাররা রয়েছেন তাদের বেশ উপস্থিতি লক্ষ্য করছি, কারণ ভোট গ্রহণ এই 8টা থেকে শুরু হলো, এখন প্রায় 9টা বাজছে। সেই তুলনায় বাইরে কিন্তু এখানে যে বিভিন্ন প্রার্থীদের এজেন্ট রয়েছেন এবং ভোটাররা রয়েছেন তারা আসছেন, নির্বিঘ্নে আসছেন। যে রাজশাহীতে গরম আছে, সেই গরমটি কিন্তু উপেক্ষা করে আসলে তাদের মুখ্য বিষয় ভোট দেওয়া এবং ভোট দিতেই তারা আসছেন। কিন্তু যখন ইভিএম এর এই সমস্যায় পড়ছেন, এই জটিলতায় পড়ছেন, তখন তারা কিন্তু সেখান থেকে অনেকটা হতাশ হচ্ছেন বা বিমুখ হয়ে চলে যাচ্ছেন এবং এখানে এজেন্টরা বলছেন। এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, এখানে দায়িত্বরত যিনি প্রিজাইডিং অফিসার আছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তো তিনি বললেন যে 3টি ইভিএম এর সমস্যা হয়েছিল, এর মধ্যে একটি কিছুক্ষণ আগে তিনি বলছেন যে একটি তারা সচল করতে পেরেছেন, বাকি দুটো নিয়েও তারা কাজ করছেন। তবে কতক্ষণ নাগাদ এটি সচল করতে পারবেন সে বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট করতে পারেননি। অপরদিকে যারা রয়েছেন এখানে, যারা বিভিন্ন প্রার্থীর এজেন্টরা রয়েছেন, তারা বলছেন তাদের যে সময়টি চলে যাচ্ছে, এই সময়টি পরে তারা কিভাবে কভার করবেন, বা এই সময়টি তো তারা পাবেন না, ঘড়ির কাঁটায় 4টা বাজলেই তো ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। তো এই বিষয়গুলো নিয়ে অভিযোগ রয়েছে। সেই সাথে রাজশাহীতে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, তাহলে এখন পর্যন্ত রাজশাহীতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ নির্বিঘ্নে ভোটাররা কিন্তু ভোট দিতে আসছেন এবং বাড়ি ফিরে যেতে পারবেন, সেই ব্যবস্থা বা সেই নিশ্চয়তা কিন্তু দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। রাজশাহী সিটি নির্বাচনের ভোট গ্রহণের খবর সরকারি মহিলা কলেজের কেন্দ্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। এদিকে সিলেটেও ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায়। সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। পাঠানটুলার শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। নির্বাচনে ভোট কেন্দ্রে রয়েছে 190টি, এর মধ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে 132টি কেন্দ্রকে। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে 1747টি। সব কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। নির্বাচনে সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন 8 জন। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল। এছাড়াও কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 359 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 4,87,753 জন। এই নির্বাচনে প্রায় 5,000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মানুষের মধ্যে ইতিবাচক সারা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা, সবাই নারী পুরুষ মুরব্বিয়ান যুবক ছাত্র সবাই কিন্তু নৌকায় ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব এবং আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার হুকুমে আজকে 4টায় বুথ ক্লোজের পরে আমরা গণনার পরে নৌকা জয় আমরা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সিলেট সিটি নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে জানাতে পাঠানটুলার শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ভোট গ্রহণের শুরু থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশ ভালো চোখে পড়েছে। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা পরিস্থিতি নিয়েও জানাবেন। দেখেন, ভোটারের যে লাইন আসলে আমরা দেখি সাধারণত ভোটের সময়, সেই লাইনটি আমরা সকালবেলায় দেখেছিলাম। তবে এখন যখন 9টা বাজে, প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, তখন ঠিক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে ভোটের লাইনটি নেই। তবে যেহেতু এই প্রতিষ্ঠানে 3টি কেন্দ্র রয়েছে, 3টি কেন্দ্র থাকার কারণে আসলে ভোটাররা বিভিন্ন তলায় রয়েছেন। তবে যে দৃশ্য সকালে দেখেছিলাম ভোটার লাইন, সেই লাইনটি কিন্তু এখন দেখা যাচ্ছে না। আর নিরাপত্তার বিষয়টি সেটি হচ্ছে যে আসলে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্যান্য যে আগের যে 3টি সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই 3টির মতো এখানে শান্তিপূর্ণভাবে ভোট
নেওয়া হবে সেটি সিলেট প্রশাসনও একই কথা বলেছে। আমি যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রে মোট 8টি কক্ষ রয়েছেন। এই 8টি কক্ষে মোট ভোটার প্রায় 3100 ভোটার, এবং আপনারা যদি আমি এই কক্ষের হিসেবটি যদি একটু বলতে চাই তাহলে দেখা যাবে যে এই ভোট কক্ষে মোট ভোটার 389, সেখানে ভোট পড়েছে মাত্র 14টি, অর্থাৎ 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পর ভোট পড়েছে 14টি। এই সংখ্যান বা এই পরিসংখ্যা কিন্তু অলমোস্ট বা প্রায় সকল পক্ষে বলা যেতে পারে এই কেন্দ্রে। এবং একই সঙ্গে এখানকার যারা ভোটার আছেন এই কেন্দ্রে ইভিএম নিয়ে এখন পর্যন্ত কোনো যান্ত্রিক ত্রুটি বা ভোটারদের সঙ্গে কথা বলেছি, ভোটাররা তেমন কোনো অভিযোগ করেনি। আর ঠিক কিছুক্ষণ আগে নৌকার প্রার্থী এখানে ভোট দিয়ে গেছেন। নৌকার প্রার্থী যেটি বলেছেন যে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তার কাছে প্রশ্ন ছিল যে বিভিন্ন কেন্দ্রে জাতীয় পার্টির এজেন্ট নেই, এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে কোনো এজেন্টকে বাধা দেওয়া হয়নি এবং কোনো এজেন্টকে বের করে দেওয়া হয়নি। এক কথাই তিনি যেটি বলেছেন ভোটের পরিবেশ ভালো আছে, এবং সব মিলে যেটি বলা যেতে পারে যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সিলেটে ভোট গ্রহণ চলছে। মাহমুদুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটের সুবিদ বাজার এলাকার আনন্দ নিকেতন কেন্দ্র, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, এই কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? যেহেতু 1 ঘন্টা পেরিয়ে গেছে, ভোট শুরু হয়েছে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাবেন এবং ভোটার উপস্থিতি কেমন? দেখুন, 1 ঘন্টা হতে চললো ভোট শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত যে ভোটার উপস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করছি না। আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে আছি এটা সুবিদ বাজার এলাকার আনন্দ নিকেতন ভোট কেন্দ্র। এই কেন্দ্রটিতে আসলে এখন পর্যন্ত আমরা ভোটারের কোনো লাইন দেখতে পাচ্ছি না। 1 জন 2 জন 3 জন করে ভোটাররা আসছেন, তারা ভোট দিচ্ছেন, আবার চলে যাচ্ছেন। আসলে তেমন একটা ভোটারদের যে লাইন সেটা আমরা কোনো কেন্দ্রেই দেখতে পাচ্ছি না। ভোটার উপস্থিতি সকাল থেকেই একেবারেই কম। এই কেন্দ্রটিতে আসলে কিছুক্ষণের মধ্যেই ভোট দিতে আসবেন জাতীয় পার্টির যিনি প্রার্থী নজরুল ইসলাম বাবুল, তিনি এই কেন্দ্রের ভোটার, তিনি এখানে কিছুক্ষণের মধ্যে আসবেন এমনটা আমরা খবর পেয়েছি। আপনাকে যদি আমি দেখাই যে এই যে কেন্দ্রগুলো যে ভোটার কক্ষ রয়েছে, এই যে 2 নম্বর কক্ষ, এই কক্ষটিতে আসলে সকালে ইভিএম মেশিনে একটু সমস্যা থাকার কারণে প্রায় আধা ঘন্টা ভোট বন্ধ ছিল। তারপরে ইভিএম মেশিন আবার ঠিক হয়েছে এবং এখানে ভোটাররা ভোট দিতে পারছেন। এই অভিযোগটা করেছিলেন ভোটাররা। তো আমরা এখানে প্রিজাইডিং অফিসার বলেছেন যে আধা ঘন্টা পরেই কিন্তু এই কক্ষের ভোট আবার পুনরায় শুরু হয়েছে। যান্ত্রিক কিছু গোলযোগ ছিল। তো সবগুলো কেন্দ্রেই আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি, ভোটারের উপস্থিতি একেবারেই কম। কারণ আমরা 190টি কেন্দ্রের যে খবর পেয়েছি 1 ঘন্টায় আসলে কোনো কেন্দ্রে 50টি 60টির মতো ভোট পড়েছে এখন পর্যন্ত। তবে সিলেটে আসলে গত 1 সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টি ছিল, এ কারণে কিন্তু অনেক জায়গায় ভোটাররা আসলে প্রার্থীরাও জনসংযোগ করতে পারেননি। আজকে অবশ্য সকাল থেকে বৃষ্টির ভাগড়া তেমন একটা নেই, সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে দুপুরের পরে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নির্বাচন কমিশন বারবারই শঙ্কা প্রকাশ করছিল যে এবার সিলেটে বৈরী আবহাওয়ার কারণে আসলে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হবে, কিন্তু আজকে আসলে বৈরী আবহাওয়া না থাকলেও কিন্তু সকাল থেকে আমরা কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম দেখতে পাচ্ছি। আর আইন শৃঙ্খলার কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা যেতে কাজ করছে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 42 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 14 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে আছেন। পাশাপাশি বিজিবির 10টি প্লাটুন বিভিন্ন ভোট কেন্দ্রে তারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আছেন। তো সব মিলিয়ে বলা ছিল যে ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে, কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম। সিলেটের আনন্দ নিকেতন ভোট কেন্দ্র থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মঞ্জুর আহমদ। কোস্টগার্ডের বহরে যুক্ত হয়েছে দেশে তৈরি আরও 5টি অত্যাধুনিক জাহাজ। আজ চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বেইজ স্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এগুলোর কমিশনিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিজিএস জয় বাংলার কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার জিয়াউদ্দিন জানান, কোস্টগার্ড পূর্ব জোনে 2টি ইনসোর পেট্রোল ভ্যাসেল, 2টি টাগ বোট এবং একটি ফ্লোটিং ক্রেন কমিশনিং যুক্ত হচ্ছে। দেশের উপকূলীয় জলসীমায় চোরাচালান দমন, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজে ভূমিকা রাখবে জাহাজগুলো। এর বাইরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত 2টি টাগবোট বিসিজিটি প্রত্যয় ও বিসিজিটি প্রমত্ত এবং ফ্লোটিং ক্রেনও যুক্ত হচ্ছে। এর ফলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা আরও সহজ হবে বলে জানান তিনি। 2টি টাগবোট ও একটি ফ্লোটিং ক্রেন
খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত হয়েছে আমাদের দেশীয় প্রযুক্তিতে। এই জাহাজগুলি বাংলাদেশ কোস্টগার্ডে সংযোজনের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক সক্ষমতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনে 2টি ইনসোর পেট্রোল ভ্যাসেল, 2টি টাগবোট এবং একটি ফ্লোটিং ক্রেন কমিশনিং হচ্ছে আজ। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বেজ স্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই কমিশনিং কার্যক্রমে উপস্থিত থেকে এসব নৌযানের উদ্বোধন করবেন। আরও জানাতে সেখান থেকে যোগ দেবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রী কখন নাগাদ করতে পারেন এবং কোস্টগার্ডের বহরে যে অত্যাধুনিক এই জাহাজগুলো যুক্ত হচ্ছে, সদস্যরা কি বলছেন এ বিষয়ে? একেবারে শেষ মুহূর্তের যেই প্রস্তুতি সেটি চলছে এবং এখানে যে সময়সূচি আমাদেরকে দেওয়া হয়েছে তা সেই অনুযায়ী আসলে সকাল 10টায় এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং 10টা বাজে এখানে গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সাথে প্রধানমন্ত্রী যুক্ত হবেন এবং ইতোমধ্যে কিন্তু কোরআন তেলাওয়াতের মাধ্যমে এখানকার যে আয়োজন সেটি শুরু হয়েছে এবং এখানে এই প্রান্তে অর্থাৎ আমরা এখন যেখানে এলাকাটিতে আছি পতেঙ্গায় কোস্টগার্ডের বেজ স্টেশন, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে, তিনি থাকবেন। এছাড়া বিভিন্ন সামরিক বেসামরিক নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্তরের অফিসাররা এখানে উপস্থিত থাকবেন এবং এখানে একটি এই প্যারেড গ্রাউন্ডে ছোট্ট একটি প্যারেডও অনুষ্ঠিত হবে এবং কোস্টগার্ডের যে ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ঘণ্টা বাজিয়ে এই সমস্ত জাহাজ তাদের বহরে যুক্ত করা হবে এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে একেবারেই একটি সাজ রব তৈরি হয়েছে এখানে এবং সবকিছু মিলিয়ে আসলে একটি সুন্দর আয়োজনের মধ্য দিয়ে এই সমস্ত জাহাজকে কোস্টগার্ডের বহরে যুক্ত করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এখানে কোস্টগার্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই জাহাজগুলো যুক্ত হওয়ার ফলে কোস্টগার্ডের যে চলমান প্রক্রিয়া, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের বহির্নৌকার নিরাপত্তা প্রদান, উপকূলীয় এলাকায় নিরাপত্তা প্রদান, এছাড়া পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সহ জাটকা এবং মা ইলিশ নিধনের বিরোধী যে কার্যক্রম, মাদক ও মানব পাচার বিরোধী যে কার্যক্রম, এই সমস্ত কার্যক্রম বন্ধে বা এই সমস্ত কার্যক্রম রোধে কোস্টগার্ডের যে চলমান যে অভিযান, সেই অভিযান কিন্তু তারা আরও বেশি বেগবান হবে। আর এখানে একটি বিষয় উল্লেখ করি যে যেই জাহাজগুলো 5টি জাহাজ আজকে যুক্ত হচ্ছে সবগুলোই আমাদের দেশীয় প্রযুক্তিতে দেশীয় শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে। এটি একটি নতুন মাইল ফলক তৈরি করা হয়েছে যে দেশের এই ধরনের একটি বাহিনীর জন্য এইরকম অত্যাধুনিক জাহাজগুলো দেশীয় যে প্রযুক্তিতে এই সমস্ত জাহাজ তৈরি হয়ে ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে এখন একেবারে শেষ মুহূর্তের অপেক্ষা, আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এই জাহাজগুলো উদ্বোধন করবেন। কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে নতুন 5টি জাহাজ, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। রেজা নূর দ্বন্দ্বে ভাঙন স্পষ্ট গণ অধিকার পরিষদে। এরই মধ্যে দুজনকে দলের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। রেজা কিবরিয়া নূরের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের অভিযোগ তুলেছেন। তবে নূর বলছেন, বিএনপির সাথে সম্পর্ক নষ্ট করার অভিযোগ তোলায় তিনি এমন আচরণ করছেন। মাত্র 1.5 বছর আগে আত্মপ্রকাশ করে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, যার আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নূর। এই সময়ে দলটি বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সামিল হয়েছে। এরই মধ্যে ভাঙনের মুখে পড়েছে গণ অধিকার পরিষদ। স্পষ্ট বিরোধ তৈরি হয়েছে রেজা কিবরিয়া ও নূরের মধ্যে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে দুজনকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন। কাতারে যে লোকটাকে সে প্রবাসী অধিকার পরিষদের সভাপতি বানিয়েছে, কাতারে সে অ্যানাউন্সমেন্ট করেছে যে নূরকে সে উপহার দিবে একটা গাড়ি। দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটা ভিডিও আছে। সো এটার আমরা তো টাকার পরিমাণ আমরা জানি। রেজা কিবরিয়াকে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমরা অন্তর্ভুক্ত করে রাজনীতিটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি শুরু থেকেই আসলে দলীয় কার্যক্রমে উদাসীন ছিলেন, দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন এবং দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকলেও উনি বিভিন্ন রাজনৈতিক অপতৎপরতায় আসলে যুক্ত ছিলেন একজন উচ্চ বিলাসী মানুষ হিসেবে। রেজা কিবরিয়ার অভিযোগ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে নূরের কি সম্পর্ক এবং দলের নামে বিদেশ থেকে আসা টাকার হিসাব চাইতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নূর। অন্যদিকে নূরের দাবি, ক্ষমতার লোভে বিএনপিকে ভাঙার চক্রান্ত করেন রেজা কিবরিয়া।
তার জবাবদিহিতা যখন আমরা চেয়েছি টাকার ব্যাপারে, ইসরায়েলিদের ব্যাপারে, সে গেছে খেপে, আর কিছু না। আর সে দলটাকে অন্যদিকে নিতে চায়, আমার ধারণা সে ডিজিএফআই এর কাজ করে। সো আমি মনে করি যে সে দলকে নির্বাচনের দিকে নিবে শেখ হাসিনার আন্ডারে। আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করছি, সেখানে তিনি বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন এবং এই ধরনের অপতৎপরতায় জড়িত, এটি আমাদের বিস্মিত করেছে। আমরা তার কাছে জানতে চেয়েছি যে এই কাজগুলো তিনি কেন করছেন এবং জামাতের লোকের সাথে মিটিং করা আমরা জানতে চেয়েছি। যুগ্ম আহ্বায়ক রাশিদ খানকে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছেন নূর, আর নূরকে সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি দিয়েছেন রেজা কিবরিয়া। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি সপ্তাহের শেষে উত্তর পূর্বাঞ্চলে এবং জুনের শেষে উত্তরাঞ্চলে বন্যা হতে পারে। ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, সুনামগঞ্জ, সিলেটের পরিস্থিতির অবনতি হতে পারে বলে শঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেটে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 জুন পর্যন্ত দেশের নানা এলাকায় বিক্ষিপ্ত তাপদাহ থাকলেও সিলেট, সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে মুষলধারে। অতি ভারী বৃষ্টিতে এরই মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বইছে বিপদসীমার 21 সেন্টিমিটার ওপরে। আবার উজানে মেঘালয়, আসামের ঢলে বাড়ছে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, সারিগোয়াইন, বালুখালী, কংস, সোমেশ্বরী নদীর পানি। সুনামগঞ্জ এবং সিলেটের আরও কয়েকটি পয়েন্টেও পানি বিপদসীমার কাছাকাছি আছে। আরও 2-1টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করে সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চলে একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে 24 জুন পর্যন্ত চেরাপুঞ্জি, আসাম, সিকিমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বজ্রসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা দেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, ওই 3টা ডিভিশনে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আর সারা দেশে এমনি কম বেশি বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে ধরেন রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম, এই 4টে ডিভিশনের বৃষ্টির পরিমাণ এবং স্থান অনেক বেশি অন্যান্য জায়গার তুলনায়। টানা বৃষ্টিতে সীমান্তের ওপারে ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র অববাহিকায় কুড়িগ্রামের ধরলা ও গাইবান্ধার ঘাঘট নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। তবে তিস্তার পানি এখনও স্থিতিশীল থাকলেও শুক্রবার নাগাদ পরিস্থিতি অবনতি হতে পারে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলোতে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এই অঞ্চলগুলো নিম্নাঞ্চলে একটা বন্যা আমরা আশা করতে পারি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা অববাহিকা ফুলে ফেঁপে উঠলেও পদ্মা অববাহিকা এখনও শান্ত রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে এবার সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, বন্যা পূর্বাভাস কেন্দ্র তো সতর্কতা দিয়েছে যে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বৃষ্টির পরিমাণ কেমন হয়েছে বা সেখানকার সার্বিক পরিস্থিতি সরজমিনে কেমন দেখছেন? দেখুন, আপনাকে আমি একটু প্রথমে বলি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র থেকে যে পূর্বাভাস দেওয়া আছে সে বিষয়ে কথা বলেছিলাম সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দৌলার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু এখন আরও 1 দিন বৃষ্টিপাত সুনামগঞ্জে তেমন একটা হবে না, কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটা শঙ্কার কথা তিনি আমাকে জানিয়েছেন। এবং ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে কিন্তু সুনামগঞ্জের নিম্নাঞ্চলে প্লাবিত হওয়ার একটা শঙ্কার কথা তিনি আমাকে জানিয়েছেন। ইতিমধ্যেই সুনামগঞ্জের ছাতক পয়েন্টে কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে সুরমার তীরবর্তী ইউনিয়ন ইসলামপুর এবং মুয়ারাই, এই 2টি ইউনিয়নের প্রায় 4টি গ্রামের ভিতরে কিন্তু এখন পানি প্রবেশ করছে, যার ফলে এই গ্রামীণ কয়েকটা সড়ক রয়েছে, সড়কগুলোও কিন্তু আমরা দেখেছি পানির নিচে যাচ্ছে এবং মানুষের কিন্তু সাময়িক একটু অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে মানুষের চলাফেরা করতে সমস্যা হচ্ছে, কিন্তু বসত বিটায় এখন পর্যন্ত পানি প্রবেশ করেনি, যদিও এইসব এলাকা পানি প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজার উপজেলার পক্ষে যদি বলি, গত পরশুদিন দোয়ারাবাজার উপজেলা কুশিয়ামারা নদীর একটি বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছিল। এখন সেটা যেহেতু এটা ঢলের পানি, যেহেতু লোকালয়ের পানিটা কিন্তু নদীতে কিন্তু এই মুহূর্তে জল অব্যাহত আছে। সকালেও কিন্তু এই জলটা ছিল না, এখন যেহেতু
ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টির পানিটা কিন্তু স্বভাবত এই দিকে আসছে। আর সুরমা নদীর পানি আপনাকে একটু বলে রাখি, সুরমা নদীর পানি কিন্তু সুরমা নদীতে স্থায়িত্ব হচ্ছে না, কারণ যেহেতু হাওর গুলো এখনো পানিতে ভরাট হয়নি, যেহেতু এবছর হাওর গুলাতে পানি একটু বিলম্বিত হয়েছে, যার ফলে হাওর গুলাতে এই পানিগুলা যাচ্ছে, যার ফলে সুরমা নদীর পানি একটু কমতে শুরু করেছে। আমরা এমনটাই সকাল থেকে দেখেছি। আমি আরেকবার কথা বলেছিলাম, পানি উন্নয়নের কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে এই পানি যদিও আসবে, কিন্তু এই পানি খুব একটা বেশি দিন স্থায়ী তো থাকবে না বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। শরৎপুরে বৃষ্টিতে টিকটকের ভিডিও করতে গিয়ে বজ্রপাতে আহত মেঘলা আক্তারের অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ছাদে বৃষ্টিতে ভিজে টিকটক করতে গিয়ে আহত হন মেঘলা। পরে তাকে নেওয়া হয় সদর হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘলা স্থানীয় ইসলামী চক্ষু হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী। বৃষ্টি শুরু হলে কমপ্লেক্সের ছাদে যখন ভিডিও করছিলেন, তখন তার এবং তার সহকর্মীর ওপর বাজ পড়ে। তবে ওই সহকর্মী সুস্থ আছেন। রাজধানীর হাতির ঝিলে বিদ্যুতের ভূগর্ভস্থ কেবল টানার কাজে ধীরগতি ভোগান্তিতে ফেলেছে নগরবাসীকে। 3 মাস আগে শুরু হওয়া রামপুরা ব্রিজ থেকে মগবাজার পর্যন্ত সার্ভিস লেনের কাজের মেয়াদ কয়েকদিন আগে পেরোলেও এখনও বাকি 20% কাজ। এটুকু শেষ করতে আরও 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। রাজধানীর গুলশান বনানী মগবাজার রামপুরা তেজগাঁওয়ের কিছু অংশ নিয়ে পরিকল্পিতভাবে গড়ে উঠেছে নান্দনিক প্রকল্প হাতির ঝিল। রাজধানীবাসীর চিত্তবিনোদনের পাশাপাশি যানজট নিরসনে অবদান রাখছে দৃষ্টিনন্দন এই প্রকল্পটি। সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে মার্চের মাঝামাঝি থেকে ঝিলের রামপুরা ব্রিজ থেকে মগবাজার পর্যন্ত সার্ভিস লেন খুঁড়ে বিদ্যুতের ভূগর্ভস্থ কেবল লাইন প্রতিস্থাপনের কাজ শুরু করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। জুনের মাঝামাঝি কাজের মেয়াদ শেষ করার কথা থাকলেও এখনও শেষ হয়নি কাজ। খোঁড়াখুড়ি শুরুর পর থেকে একদিকে যেমন বিড়ম্বনায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে, অন্যদিকে সড়কের এক পাশ বন্ধ থাকায় তৈরি হচ্ছে যানজট। জায়গায় জায়গায় একটু একটু করে কেটে রাস্তাটা পুরো নষ্ট করে ফেলছে। 3 রুটের ভিতরে একটা রুট চলে, দেখা যায় অল টাইম গাড়ির জাম। বন্যার দিনে কি কাটার খালি সময় হয় রাস্তাঘাটে গাড়ি চালাতে পারি না, জাম, পয়সা পাই না। ডিপিডিসি বলছে নানা জটিলতায় কাজে ধীরগতি এসেছিল। নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, শীঘ্রই বাকি 20% কাজ শেষ হবে। অগ্রগতি পার্সেন্টেজে বললে আমরা যদি ক্যাবেল লেইংয়ের কথা বলি, তাহলে বোধহয় আমাদের প্রায় 80% হয়ে গেছে। আমরা আশা করছি যে আগামী 1 মাসের মধ্যে হাতিঝিল থেকে আমরা সরে আসতে পারব। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের দাবি, কাজ শেষ হলে হাতির ঝিলের সৌন্দর্য ও নান্দনিকতা আরও বেড়ে যাবে। সাময়িকভাবে ওই কাজটা করতে হচ্ছে, এরপর সৌন্দর্য বেড়ে যাবে, হাতির ঝিলের টাওয়ারগুলি সব সরে যাবে, বিদ্যুতের লাইনটা আন্ডারগ্রাউন্ড যাবে। সুতরাং এরকম কিছু কাজ করতে হলে অধিক সময় সৌন্দর্য করার জন্য অল্প সময়ের জন্য একটু বিলম্ব। ঢাকার ফুসফুস খ্যাত হাতির ঝিলে ধুলো, যানজট, পরিবহন অব্যবস্থাপনা তুলনামূলক কম দেখা যায়। তবে ডিপিডিসির খোঁড়াখুড়িতে বদলে গেছে সেই চিত্র। স্থানীয় বাসিন্দা, পথচারী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যাশা, অতি শীঘ্রই হাতির ঝিল ফিরবে আপন রূপে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হাতির ঝিল, ঢাকা। নতুন শিক্ষাক্রম চালুর 6 মাস পার হলেও ঠিকভাবে মানিয়ে নিতে পারছে না অনেক শিক্ষার্থী। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীরা শিখছে কিনা তা একেবারেই বুঝতে পারছেন না তারা। এমনকি শিক্ষকদেরও এই পর্যন্ত স্বচ্ছ ধারণা নেই। শিক্ষা গবেষকরা বলছেন, পর্যাপ্ত প্রস্তুতির অভাবে শিক্ষার্থীরা সংকটের মুখে। চলতি বছর প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হয়। এরই মধ্যে পার হচ্ছে 6 মাস। অভিভাবকরা বলছেন, নতুন শিক্ষাক্রমের সঙ্গে এখনো তাল মেলাতে পারছে না শিক্ষার্থীরা। কিভাবে মূল্যায়ন হচ্ছে, শিক্ষার্থীরা ঠিকভাবে শিখছে কিনা তাও বুঝতে পারছেন না তারা। বাচ্চাদের পড়া বুঝতে অনেক অসুবিধা হচ্ছে। ওদের সাথে তো আমরাও বুঝতে পারি না, তা ওদের কি বুঝাবো? একই অবস্থায় শিক্ষকদেরও। তারা বলছেন, 6 মাস চললেও অনেক শিক্ষকই ঠিকভাবে প্রশিক্ষণ পায়নি। যারা প্রশিক্ষণ পেয়েছেন তাদেরটাও পর্যাপ্ত নয়। কারিকুলামটা অনেক ভালো হলেও
কিন্তু আমাদের দেশে এই কারিকুলামটা এই মুহূর্তে, জানি না ভবিষ্যতে কী হবে, এই মুহূর্তে আসলে কারিকুলামটা অত ভালো কাজ করছে না, কারণ শিক্ষকরা প্রশিক্ষণপ্রাপ্ত নয়। শিক্ষা গবেষকরা বলছেন, এভাবে প্রস্তুতি ছাড়া শিক্ষাক্রম চলতে থাকলে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে। আমরা ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করতে যে একটি বড় ধরনের ঝামেলা হচ্ছে এবং এটিকে এই ঝামেলাটা চলমান থাকবে এবং এক পর্যায়ে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা আছে যদি এনসিটিবি এখনই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে শিক্ষকদেরকে প্রশিক্ষিত না করে। এনসিটিবি বলছে, শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণও দেয়া হচ্ছে। প্রথমে তো অনলাইন প্রশিক্ষণ দিয়েছি, দ্বিতীয়ত আমরা ফেস টু ফেস প্রশিক্ষণ দিয়েছি। এছাড়াও আমরা অনলাইন ভার্সন রেখেছি, যদি কেউ প্রশিক্ষণে কোনো জিনিস ঘাটতি থাকে সেটা অনলাইন ভার্সন থেকে সে ওকে করে নিতে পারবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বইয়ে 7 শতাধিক ভুলের সংশোধন সম্পর্কেও খুব একটা সচেতন করা হয়নি বলেও অভিযোগ শিক্ষকদের। শিক্ষকদের দক্ষতার অভাব এবং প্রস্তুতির ঘাটতির কারণে সৃজনশীল পদ্ধতি পুরোপুরিভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শিক্ষা গবেষকরা বলছেন, নতুন শিক্ষাক্রম এভাবে অগোছালোভাবে চলতে থাকলে এখান থেকেও তেমন একটা সুফল আসবে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আটলান্টিক মহাসাগরে 3 দিন ধরে নিখোঁজ সাবমেরিন টাইটান ও 5 আরোহী। রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন তারা। মার্কিন কোস্টগার্ডের বরাতে মঙ্গলবার বিবিসি জানায়, সাবমেরিনটিতে প্রায় 40 ঘন্টার মতো অক্সিজেন মজুত রয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে মার্কিন ও কানাডার অনুসন্ধানকারী দল। প্রতিবেদনটি দেখবেন সংবাদের পরের অংশে। চিনির দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। তপন কান্তি জানান, 31শে মে পর্যন্ত চিনি আমদানিতে শুল্ক ছাড়ের সুবিধা ছিল, সেটি উঠে যাওয়ায় এক দফা চিনির দাম বাড়ানো হয়েছে, কিন্তু বিশ্ববাজারে চিনির দাম আরও বেড়েছে। তিনি জানান, এ নিয়ে ট্যারিফ কমিশনের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা যতটা দাম বাড়াতে চায় তা অযৌক্তিক বলেও মন্তব্য করেন বাণিজ্য সচিব। এদিকে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। ভোক্তাদের স্বার্থ পরিপন্থী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক বাজারে চিনির দাম একটু বেড়ে গেছে এবং 31শে মে পর্যন্ত চিনির যে আমদানি শুল্ক একটু ছাড় দেওয়া ছিল, সেই ছাড়টা উঠে গেছে। 1 জুন থেকে আমদানি শুল্ক আগের মতোই দিতে হচ্ছে। সেইটার কারণেই হয়তো চিনির দাম বাড়বে। এই দুইটা মূলত কারণ। এটা এখনই চূড়ান্ত বলা যাচ্ছে না। আজকে সভা করে, কারণ সকল তথ্য উপাত্ত নিয়ে তারা বসবেন এবং তারপরে আমরা আলোচনা করে দেখব যে কী পর্যায়ে দাঁড়ায়। সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জে চলমান বোরো ধান সংগ্রহ উপলক্ষে খাদ্য কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের অতি লোভের কারণে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যায়। এমন ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির জন্য চাহিদার বেশি গরু দেশে থাকায় ভারতীয় গরু আমদানি করা হবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা অনেক লোভী। ওরা মনে করে যে 3.5 হাতে নয়, বোধহয় ওদের জন্য বোধহয় কবরের জন্য বোধহয় 20 একর জমি লাগবে, এই চিন্তা করে নাকি জানি না। যাই হোক, তবে সরকার চেষ্টা করছে, যার জন্যই টিসিবি প্রবাহ বাড়ানো হয়েছে। মাদারীপুরের সরকারি 14 প্রতিষ্ঠানের কাছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজো পাডিকোর প্রায় 5.5 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া। এর মধ্যে পৌরসভার কাছেই পাওনা 4 কোটি টাকার বেশি। বারবার চিঠি দিয়েও বকেয়া আদায় করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। অন্যদিকে বরাদ্দ না থাকায় বিল পরিশোধে দেরি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। মাদারীপুর পৌরসভার কাছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজো পাডিকোর বিদ্যুৎ বিল বকেয়া 4,06,52,000 টাকা।
এই তালিকায় আছে পুলিশ সুপার ও সিভিল সার্জন কার্যালয়ও। অজু পাটিকর হিসাবে সরকারি 14টি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিল বকেয়া প্রায় 5.5 কোটি টাকা। তবে বরাদ্দের অভাবে নিয়মিত বিল পরিশোধ করা যাচ্ছে না দাবি প্রতিষ্ঠানগুলোর। মাসে মাসে শেষ করে থাকি, যদি কখনো বরাদ্দ কম থাকে তখন তো গ্যাপ পড়ে, কারণ এটা তো আর আমাদের পকেটে টাকা দিই না, সরকারে যা বরাদ্দ দেয় তাই দিয়ে দিই। এটা টাকাটা সরকারেরই, আবার সরকারি আরেকটা অর্গানাইজেশনকে দেয়। তো অনেক সময় দেখা যায় যে এই বিল মানে আপনার বাজেট আসতে দেরি হয়, বাজেট দিতে দেরি হয়, এই কারণেই হয়। কর্মকর্তারা বলছেন বকেয়া বিল আদায়ে নিয়মিত চিঠি পাঠানো হলেও নেই সাড়া। এ অবস্থায় বকেয়ার পরিমাণ বাড়ছেই। দপ্তর ডিস্ট্রিবিউশন করে সেই অনুযায়ী তারা প্রত্যেকটি দপ্তরে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে যোগাযোগ করে সেই বকেয়াগুলো আদায়ের এই জুন মাসের মধ্যেই আমরা সমুদায় বকেয়া আদায়ের পদক্ষেপ নিয়ে 2 মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করার বিধান রয়েছে। কিন্তু কোটি কোটি টাকা বকেয়ার পরও শুধু চিঠি দিয়ে দায় সারছে অজু পাটিকো। লক্ষ লক্ষ টাকা বকেয়া প্রকারান্তরিত সেটা যে জনগণের উপরই পড়তেছে, অর্থাৎ এইটার যে দায় ভার, এইটার যে ভোগান্তি, সেটা কিন্তু মূলত আমাদের মতো নাগরিকরাই সেটা ভোগ করতেছে। জেলায় 33,000 গ্রাহকের 16 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে 12 মেগাওয়াট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ঈদেও টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। ইলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 4 লেনের কাজ শেষ না হওয়ায় এবং মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট বাড়বে। তবে যান ও সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ ও পুলিশ প্রশাসন। টাঙ্গাইলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত 13.5 কিলোমিটার 4 লেন প্রকল্প শেষ হয়নি এখনও। ঈদ এলেই শুরু হয় তোড়জোড়। এবারও ঈদ যাত্রায় মহাসড়কের এই অংশে ভোগান্তির শঙ্কা চালকদের। যমুনার ওই পাশে তো রাস্তার কাজ হয়েছে মোটামুটি, কিন্তু এই পাশে হয় নাই, এই পাশে যানজটের আশঙ্কা করা যাচ্ছে। চিকন রাস্তা ভাঙ্গা আছে কিছু, ওটা মেরামত করলে আমাদের সুবিধা হবে। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যেতে এবারও 2টি লেনে গাড়ি চলবে। তবে কোরবানির পশুবাহী ট্রাক চলাচলের কারণে যাত্রীবাহী পরিবহন স্বাভাবিক গতিতে চলতে পারবে না। এতে দুর্ভোগের প্রশ্ন থেকে যায়। গরুর গাড়ি, মালগাড়ি এগুলো ঝামেলা করে বেশি সবসময় জন্য, ওগুলো গাড়ি তো টানতে পারে না, এদের ঝামেলা হয়। সমস্যা ওই যে সিঙ্গেল একটা ব্রিজের কারণে আমরা ওই এক সিঙ্গেল রাস্তা বন্ধ হয়ে গেলে পরে আমরা অনেকক্ষণ জামে থাকি। ঈদ যাত্রায় যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকামুখী গাড়ি সেতু পার হয়ে ভূঁইয়াপুর লিং রোড দিয়ে এলেঙ্গায় পৌঁছাবে। এজন্য ভূঁইয়াপুর লিং রোডের কাজ শেষ হয়েছে। উত্তরবঙ্গগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো যাতায়াতের জন্য আমরা ওয়ান ওয়ে করে দিব মেন রোডটা এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুগামী। বঙ্গবন্ধু সেতু গোল চত্বর থেকে গোবিন্দাসী হয়ে ভুয়াপুর হয়ে আমরা এলেঙ্গা আসব। তবে গত রোজার ঈদের পরে এই সড়কটা বেশ কিছু জায়গায় খানাখন্দ হয়েছিল, যেগুলো আমরা অলরেডি যথাযথভাবে রিপেয়ার করে দিয়েছি। সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। ঈদের সময় যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এর জন্য শুধু ট্রাফিক ব্যবস্থাপনা নয়, আইন শৃঙ্খলা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাস্তায় যদি কোথাও কোনো পশুবাহী ট্রাক ডাকাতি হয় বা যাত্রীবাহী বাসে ডাকাতি হয় তাহলে এটা একটা অনেক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। সার্বিক কাজ সম্পন্ন করার জন্য আমরা 700 পুলিশ সদস্য মোতায়েন করার পরিকল্পনা গ্রহণ করেছি। ঢাকাগামী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু পার হয়ে ভূঁইয়াপুর দিয়ে এলেঙ্গায় আসে, কিন্তু রাস্তাটি শুরু হওয়ায় বাড়ে দুর্ভোগ। এজন্য আগেই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবহন চালকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদকে সামনে রেখে লক্ষ্মীপুর, কুষ্টিয়া ও মেহেরপুরে জমে উঠেছে কোরবানি পশুর হাট। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে সরগরম হাটে মাঝারি আকারের পশুর চাহিদাই বেশি। তবে দাম নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ। এসব হাটে নিরাপত্তায় রয়েছে পুলিশ, আর পশু স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ব্যবস্থা রেখেছে প্রাণী সম্পদ বিভাগ। ঈদের বাকি এখনো 1 সপ্তাহ, এরই মধ্যে বিভিন্ন জায়গায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। লক্ষ্মীপুরে স্থায়ী অস্থায়ী মিলিয়ে এবার হাট বসেছে 24টি। এসব হাটে পশুর ওজন করে কেজি দরে তা বিক্রি হচ্ছে। এতে নিজেদের পছন্দের পশু কিনছেন অনেকে। দুইটা বিক্রি স্কেলে দুইটা মাপা হয়েছে। এবার গরু ছাগলের মধ্যে গাভী গরু আমরা বিক্রি করতেছি 450 টাকা, তারপরে আবাল গরু বিক্রি করছি 550, ষাঁড় 500 এবং মহিষ আছে, মহিষ হচ্ছে 400 টাকা করে কেজি।
ব্যবসায়ীরা জানিয়েছেন গতবারের তুলনায় এবার বাজারে ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন তারা। গরুর দাম কমে এবং কোনো বেচা কিনা কুচিত হইতেছে, বেচা কিনা তেমন চালু হয় নাই। গরু ভালো বেচা কিনা হইতেছে। আমার 12টা গরু ছিল, 4টা বিক্রি করছি। প্রতিটি হাটে নিরাপত্তার পাশাপাশি জাল টাকা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সড়কের যানজট না হয় সে লক্ষ্যে আমরা নির্দেশনা দিয়েছি। দ্বিতীয়ত, হাট বাজারে পশু যেন নির্বিঘ্নে বিক্রি হতে পারে এবং পশু ব্যবসায়ী এবং ক্রেতা যেন কোনোভাবে প্রতারিত না হয় সেজন্য জাল নোটের মেশিন আমরা সাপ্লাই করেছি। কুষ্টিয়ার কোরবানির পশুর হাট বসেছে 39টি। জেলার 19টি খামারে 1,78,000 পশু নিয়ে আসা হচ্ছে এসব হাটে। তীব্র গরমের মধ্যেই মুখর হয়ে উঠেছে হাটগুলো, যদিও দাম নিয়ে আছে পাল্টাপাল্টি অভিযোগ। দাম আছে কিন্তু একটু কমই করছে, বাজার একটু নরম, আমরা একটু খরচ হিসাবে খরচ উঠছে না তো। বাজার দেখলাম তুলনামূলক অনেক বেশি, তাছাড়া হাট মোটামুটি ভালো। সবগুলো হাটেই পশুর স্বাস্থ্য পরীক্ষায় ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। হাটে কোনো অসুস্থকর দেখা যায় তাৎক্ষণিকভাবে আমরা এখানে আমাদের টিম সহ আছে, ইমার্জেন্সি চিকিৎসার আমরা ব্যবস্থা রেখেছি সেখানে। মেহেরপুরের হাটগুলোতে বড় পশুর চেয়ে মাঝারি আকারের পশুর চাহিদাই বেশি। আমরা শরীয়তপুর থেকে আসছি এই জায়গায় গরু কিনছি অলরেডি। আমি সবসময় 12 মাস আমরা আসি হাটে, প্রচুর গরু পাওয়া যায় হাটে। জেলায় সবচেয়ে বড় পশুর হাট বসেছে বামন্দি এবং পৌর শহরে, যেখানে বিভিন্ন জেলা থেকেও আসেন পাইকার ও ক্রেতারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতিসংঘ রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে, তবে মিয়ানমারে এখনও তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি বলে মনে করে শরণার্থী সংস্থা UNHCR। রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার সকালে এসব কথা বলেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাউ। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গাদের নিয়ে যৌথভাবে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে UNHCR এবং মুক্তিযুদ্ধ জাদুঘর। এতে 19 জন রোহিঙ্গা ফটোগ্রাফারের তোলা ছবিতে কক্সবাজারের আশ্রয় শিবিরে থাকা জনগোষ্ঠীটির জীবনচিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে ইয়োহানেস ভন ডার ক্লাউ আরও বলেন, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসন, জন্মভূমিতে ফিরে যাওয়া তাদের অধিকার। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও তাগিদ দেন তিনি। উদ্বেগ প্রকাশ করেন রোহিঙ্গাদের তহবিল ঘাটতি নিয়ে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালোভাবে এগিয়ে আসার আহ্বান জানান সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি। প্রত্যাবাসনের পাইলট প্রকল্পের আওতায় যারা ফিরে যেতে আগ্রহী তাদের স্বেচ্ছায় সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে। আমরা শুধু বলতে চাই, মিয়ানমারের রাখাইনে এখনও রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। কোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে এই বিষয়টি মনে রাখতে হবে। রোহিঙ্গাদের তহবিলের ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালোভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একে মেগা সফর আখ্যা দিয়েছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন মোদী। এই বৈঠকের প্রধান বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্যের সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদী বাইডেন। আলোচনায় উঠে আসবে টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগ সংক্রান্ত বিষয়ও। এদিকে মোদির সাথে বৈঠকে ভারতের মানবাধিকার পরিস্থিতি উত্থাপন করতে জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন 75 জন ডেমোক্র্যাট আইন প্রণেতা। এরই মধ্যে মোদির সাথে বৈঠক করেছেন টেসলা সিইও ইলন মাস্ক। শিগগিরই টেসলা ভারতে পৌঁছাবে বলে জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরকে মেগা সফর হিসেবে বর্ণনা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আর এর কারণ ওয়াশিংটনের চীন বিরোধী অবস্থান ও এশিয়ার ভূ রাজনীতি। ধারণা করা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন মোদী। নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ভারতের বেশ কিছু গণমাধ্যমের মতে এতে নজর রাখছে বাংলাদেশও। তারা বলছে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিয়েছে সেসব বিষয়ে দিল্লির মনোভাব ওয়াশিংটনের কাছে তুলে ধরবেন মোদী। দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ভারত। বিশ্লেষকেরা বলছেন, সেই অঞ্চলে ভারতের প্রভাব আরও বাড়াতে বাইডেনের সঙ্গে আলোচনা করবেন মোদী।
দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের জন্য ভারত জরুরি, আর যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে ভারতকে ঢাল হিসেবে ব্যবহার করছে, বলছে গ্লোবাল টাইমস। ভারতের সাথে সীমান্ত বিরোধ রয়েছে চীনের। এছাড়া দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার ও তাইওয়ান নিয়ে উত্তেজনা এই অঞ্চলে হুমকি হয়ে দাঁড়িয়েছে চীন। এই অবস্থায় বাইডেন মোদির কৌশল বদলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর মস্কোর সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে ভারত। সস্তায় রুশ তেল কিনছে বিপুল পরিমাণে, যা পশ্চিমাদের হতাশার কারণ। সেই রাশিয়ার কাছ থেকেও ভারতকে দূরে সরাতে চায় ওয়াশিংটন। রাশিয়ার সাথে সম্প্রতি ভারতের যোগাযোগ বেড়েছে। আলোচনার টেবিলে বিষয়টি উঠে আসবে, তবে এটি বড় কোনো ইস্যু নয়। এটি আলোচনাকে বড় পরিসরে প্রভাবিত করবে না। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন, 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় ভোটারদের সমর্থন পেতেও মোদির সঙ্গে সম্পর্ক জোরদার করছেন বাইডেন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হন্ডুরাসে নারী কারাগারে এক ভয়াবহ দাঙ্গায় অন্তত 41 জন নিহত হয়েছে। এই ঘটনার জন্য মারা গ্যাংকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট। মঙ্গলবারের সহিংসতায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় বেশিরভাগ নিহত বন্দী নারী, দগ্ধ ও 3 জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে হন্ডুরাসের জাতীয় পুলিশ তদন্ত সংস্থার মুখপাত্র। অন্তত 7 জন নারী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি। এ সময় একটি গ্যাংসেল ব্লকে ঢুকে বন্দীদের গুলি করে ও আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে এক আহত বন্দী। নিরাপত্তা কর্তৃপক্ষের সহায়তায় এই ঘটনার পরিকল্পনা করা হয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট জিওমারো কাস্ত্রো। এই ঘটনার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি। আটলান্টিক মহাসাগরে 3 দিন ধরে নিখোঁজ সাবমেরিন টাইটান ও 5 আরোহী। রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন তারা। মার্কিন কোস্টগার্ডের বরাতে মঙ্গলবার বিবিসি জানায়, সাবমেরিনটিতে প্রায় 40 ঘন্টার মতো অক্সিজেন মজুদ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে মার্কিন ও কানাডার অনুসন্ধানকারী দল। 1912 সালে পর্যটকবাহী জাহাজ টাইটানিক ডুবে যায়, যার ধ্বংসাবশেষ রয়েছে উত্তর আটলান্টিকের তলদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে 13,123 ফুট গভীরে। সেটি দেখতে সাবমেরিন টাইটানে চেপে রোববার কানাডার সেন্ট জন শহর থেকে রওনা হন 5 পর্যটক। টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে ঘুরিয়ে আনতে সাবমেরিনটির সময় লাগে প্রায় 8 ঘন্টা, কিন্তু যাত্রার 2.25 ঘন্টার মাথায় ঘটে বিপত্তি। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। এরপর থেকে শুরু হয় উদ্ধার তৎপরতা। অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার দল, কিন্তু জানা গেছে সাবমেরিনে 4 দিনের অক্সিজেন মজুদ আছে। এর মধ্যে পেরিয়ে গেছে 3 দিন। মার্কিন কোস্টগার্ড বলছে, আটলান্টিকে অভিযান চালানো বেশ জটিল। 5 পর্যটকের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিন এবং পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান। রয়েছে সাবেক ফরাসি নৌবাহিনীর ডুবুরি পল হেনরি নার্জিওলেট। সাবমেরিন টাইটানের মালিক মার্কিন প্রতিষ্ঠান ওশান গেটের সিইও স্কট টোন রাশ আছেন এই দলে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাশেজের প্রথম টেস্টে শেষ দিনে রোমাঞ্চে জিতল অস্ট্রেলিয়া। এজবাস্টনে ইংল্যান্ডের দেয়া 281 রানের টার্গেট 2 উইকেট হাতে রেখে জয় পায় অজিরা। বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হয়। 3 উইকেটে 107 রান নিয়ে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। স্কট বোল্যান্ড ও ট্রাভিস হেডের উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। 28 রানে ফেরেন ক্যামেরুন গ্রিন। এক প্রান্ত আগলে রাখা উসমান খাজা 65 রানে আউট হলে শঙ্কার মুখে পড়ে সফরকারীরা। অ্যালেক্স ক্যারের উইকেট তুলে ইংলিশদের এগিয়ে রাখেন জো রুট। 227 রানে 8 উইকেট পতনের পর লায়নের সঙ্গে জুটি করে অজিদের জিতিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। তাকে জীবন দিয়ে ম্যাচ হাতছাড়া করেছে ইংল্যান্ড। কামিন্স 44 আর লায়ন 16 রানে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একই রাতে হারের তিক্ত স্বাদ পেল 2 পরাশক্তি ব্রাজিল আর জার্মানি। সেনেগালের বিপক্ষে 4-2 গোলে হেরেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে জার্মানদের 2-0 ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। আগের ম্যাচে গিনিকে 4-1 গোলে উড়িয়ে দেওয়া ব্রাজিল সেনেগালের বিপক্ষে শুরুর দিকে বেশ আক্রমণাত্মক ছিল। 11 মিনিটে পাকুয়েতার গোলে এগিয়েও যায় সেলেসাওরা। এরপরই একে একে হজম করে 3টি গোল। 22 মিনিটে হাবিব দিয়ালো আর 55 মিনিটে জালের দেখা পান সাদিও মানে। মাঝে আত্মঘাতী গোলটি করেন মার্কুইনহোস। তবে 58 মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই।
কিন্তু ম্যাচে আর ফেরা হয়নি, উল্টো যোগ করার সময়ে সাদিও মানে তার দ্বিতীয় আর দলের হয়ে চতুর্থ গোল করলে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে সাউথ আমেরিকার দলটি। এদিকে জার্মানির দুর্দিন যেন শেষই হচ্ছে না। দিন দুয়েক আগে পোল্যান্ডের বিপক্ষে হেরেছিল হ্যান্সি ফ্লিকের দল, এবার হার কলম্বিয়ার বিপক্ষে। লাতিন আমেরিকার দলটির হয়ে একটি করে গোল পেয়েছেন লুইস দিয়াজ আর হুয়ান কুয়াদ্রাদো। আন্তর্জাতিক ফুটবলে নিজের 200তম ম্যাচ স্মরণীয় করে রাখলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার একমাত্র গোলে আইসল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে ইউরো বাছাই পর্বে জয়ের ধারাবাহিকতা ধরে রাখল পর্তুগাল। সেই সাথে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নিলেন CR7। এমন কীর্তির আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে ম্যাচের আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ তুলে দেওয়া হয় তার হাতে। এরপর শুরু হয় মাঠের লড়াই। ম্যাচের শুরু থেকে আইসল্যান্ডকে চাপে রাখে পর্তুগাল। আইসল্যান্ডও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে, তবে জালের দেখা পায়নি কেউই। ম্যাচের শেষ সময় দৃশ্যপট বদলে দেন CR7। 89 মিনিটে আইসল্যান্ডের জালে বল পাঠান তিনি, আর তাতেই জয় নিশ্চিত হয় নেভিগেটরদের। যে গ্রুপে 4 ম্যাচে সবগুলো জিতে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগিজরা। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।